বাংলাদেশকে রক্ষার জন্য সেনাপ্রধান যে দরবার ডেকেছিলেন তাতে সেনাপ্রধান স্পষ্ট করে বলেছেন যে নো ব্লাডি করিডোর বিজনেস, নো ব্লাডি করিডোর বিজনেস। খুব স্পষ্ট এবং কঠিন একটি বার্তা। সেনাবাহিনীর অফিসার এবং সদস্যরা সেনাপ্রধানের এই বক্তব্যে উচ্ছ্বসিত হয়ে ওঠে এবং স্পষ্ট ভাষায় তাদের সমর্থন জানায় সেনাপ্রধানকে। আমি দেখতে পাচ্ছি যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশকে রক্ষার যে শপথ সেনাবাহিনী গ্রহণ করে থাকে তারই প্রতিফলন তিনি ঘটালেন। সাবাস সেনাবাহিনী, ধন্যবাদ সেনাপ্রধান। আমার সঙ্গে আপনিও নিশ্চয়ই সুর মেলাবেন এবং এই ধন্যবাদ আপনিও জ্ঞাপন করুন। বাংলাদেশকে আবারও একটি বিরাট আন্তর্জাতিক ষড়যন্ত্র, নিরাপত্তা ঝুঁকি এবং যুদ্ধের হাত থেকে রক্ষা করার জন্য সেনাবাহিনী এবং সেনাপ্রধানকে একটি ধন্যবাদ দিয়েই শুরু করতে চাই আজকের এই ভিডিওটি। ইউনূস ও তার সন্ত্রাসী সঙ্গীদের দিয়ে বিগত জুলাই মাসে বাংলাদেশকে দখল করা হয়েছিল মূলত আন্তর্জাতিক গোষ্ঠীগুলোর বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করে যুদ্ধ শুরু করার জন্য। না হলে গণতন্ত্রের ধোঁয়া তুলে কেন শেখ হাসিনার সরকারকে ফেলে দেওয়ার জন্য বিদেশিরা এত পরিমাণ অর্থ খরচ করবে বলুন তো? পাকিস্তানে যেমন ইমরান খানের সরকারকে উৎখাত করে একটি জোড়াতালির সরকার গঠন করা হয়েছিল, সিরিয়ায় যেমন আসাদ সরকারকে উৎখাত করে জঙ্গিদের হাতে ক্ষমতা তুলে দেওয়া হয়েছে, তেমনি বাংলাদেশেও শেখ হাসিনার সরকারকে উৎখাত করে ডক্টর ইউনূস গঙ্গের হাতে ক্ষমতা তুলে দেওয়ার মূল কারণ যে বঙ্গোপসাগর পর্যন্ত যুদ্ধকে টেনে আনা তা আর গোপন রাখতে পারছিল না ইউনূস সরকার। মানবিক করিডোরের নামে আরাকান আর্মিকে অস্ত্র এবং অন্যান্য সহযোগিতা দেওয়ার জন্যই হয়তো জুলাইতে জাতিসংঘ সেনাবাহিনীর উপর চাপ দিয়েছিল শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সন্ত্রাসীদের দমনে বিরত থাকার জন্য। জাতিসংঘ মহাসচিব অন্য কোনো দেশের সদস্য কিংবা জাতিসংঘের সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ কোনো রাষ্ট্রের সঙ্গে আলোচনা না করেই বাংলাদেশের অনির্বাচিত অগণতান্ত্রিক ইউনূস সরকারকে দিয়ে মিয়ানমারের চলমান গৃহযুদ্ধে বাংলাদেশকে একটি পক্ষ বানানোর চেষ্টা করছিলেন, কিন্তু সেনাবাহিনীকে দিয়ে ডক্টর ইউনূস এই কাজটি করাতে পারলেন না এবং এজন্য বাংলাদেশের সেনাবাহিনী তথা সেনাপ্রধানের অনড় অবস্থানের কারণেই সরকার এই সিদ্ধান্ত থেকে ফিরে আসতে বাধ্য হলো। ডক্টর ইউনূস পরাজিত হলেন, তার নিরাপত্তা উপদেষ্টা নামে যে একজন ভণ্ড আছেন তিনি পরাজিত হলেন এবং বাংলাদেশ বেঁচে গেল। ভেবে দেখুন ডক্টর ইউনূসের সরকার কতটা ডেসপারেট ছিল এই বিষয়ে। প্রথমে সেনাপ্রধানের উপর এবং সেনাপ্রধানের অনুপস্থিতিতে একজন নিরাপত্তা উপদেষ্টা নামের পলাতক এবং খুনি বাংলাদেশিকে বসিয়ে দিয়েছিল যাতে সেনাবাহিনীর হয়ে সেই সিদ্ধান্ত নিতে পারে। পররাষ্ট্র উপদেষ্টা যখন ঘোষণা দিয়ে দিলেন যে আরাকান আর্মিকে মানবিক করিডোর দেওয়া হয়েছে, তারপর থেকেই সরকারের প্রোপাগান্ডা সচিবকে দিয়ে তাকেও অফ করিয়ে দেওয়া হলো। তারপর থেকে তার কোনো খবর নেই এবং শোনা যাচ্ছে তিনিও পদত্যাগ করেছেন। গোপনে এই ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে আরেক বাধা হয়েছিলেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন সাহেব। তাকেও ওই নিরাপত্তা উপদেষ্টা এবং তার দেশি বিদেশি সঙ্গীদের দিয়ে নানাবিধ বদনাম অভিযোগ তুলে বিশেষ করে স্বৈরাচারের দোষর সাজিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা শেষ পর্যন্ত সরকার সফল করিয়ে নিয়েছে। একজন চিহ্নিত জামায়াতি অফিসারকে এই সচিব পদে বসিয়ে কাজ হাসিল করতেও চেয়েছিল সরকার। কিন্তু এই যে দেশ বিরোধী এবং যুদ্ধের মধ্যে বাংলাদেশকে টেনে নামানোর বিপক্ষে একমাত্র শক্ত ঢাল হয়ে দাঁড়িয়েছিল সেনাবাহিনী তথা সেনাপ্রধান, বিমান বাহিনী এবং নৌবাহিনী প্রধান। তারা সরকারকে এই অগণতান্ত্রিক, অনৈতিক এবং ভয়ঙ্কর সিদ্ধান্তের বিরুদ্ধে একযোগে অনড় থেকে সরকারকে আজ বাধ্য করেছে এ বিষয়ে জনগণকে জানাতে যে সরকার এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। তার মানে সরে এসেছে, কারণ আগে তো বলেছিল নিয়েছে, আজকে বলছে নেয়নি। আজ একাধিক সাংবাদিক সম্মেলন ডেকে এবং পলাতক অবস্থা থেকে ফিরে আসা নিরাপত্তা উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন যে রাখাইনে মানবিক করিডোর নিয়ে বাংলাদেশের সঙ্গে কারো কোনো কথা হয়নি, হবেও না। কি আশ্চর্য! কয়েকদিন আগেই কিন্তু উনি বলেছিলেন, এই লোক বলেছিলেন যে রাখাইনকে মানবিক করিডোর দেওয়া হয়েছে এবং এ নিয়ে আলোচনা চলছে। এ কথাও তিনি বলেছিলেন হঠাৎ করে যে প্রথমে 1.5 লাখ রোহিঙ্গাকে ফেরত পাঠানো হচ্ছে এবং তারপর বাকিদের। কিন্তু বিগত এক মাসে আরো 2 লাখের মতো রোহিঙ্গা ঢুকিয়ে এই রজার রহমান ওরফে খলিলুর রহমান আজ আমাদের জানালেন যে আরাকানের অবস্থা যতদিন অস্থিতিশীল থাকবে ততদিন রোহিঙ্গা প্রত্যাবর্ষণের কথা বলতেই পারবো না। প্রত্যাবর্ষণের কথা না বলতে পারলে প্রত্যাবর্ষণের কৌশল নিয়ে কথা বলতেও পারবো না। হাস্যকর।
তাহলে কোন কারণে এর আগে মিথ্যা আর ধরিবাজির আশ্রয় নিয়েছিলেন জনাব? বাংলাদেশের জনগণকে আর বাংলাদেশের সেনাবাহিনীকে চদু ভেবেছিলেন? ভেবেছিলেন আবজাব বুঝিয়ে এই বিশাল জনগোষ্ঠীকে একটি যুদ্ধে ঠেলে দেবেন? সেজন্যই আপনাকে নাম বদলে পলাতক অবস্থা থেকে পাঠানো হয়েছিল বাংলাদেশে। পারলেন না তো। আপনি মিয়া পরাজিত হয়েছেন, এবার বিদায় নেন। এখনো সময় আছে, নিজে থেকে বিদায় না নিলে আপনাকে দেশের জনগণ এমন ঠ্যাঙানি দেবে যে আপনি নিজেও নিজেকে খুঁজে পাবেন না। বাংলাদেশকে রক্ষার জন্য সেনাপ্রধান যে দরবার ডেকেছিলেন তাতে সেনাপ্রধান স্পষ্ট করে বলেছেন যে নো ব্লাডি করিডোর বিজনেস, নো ব্লাডি করিডোর বিজনেস। খুব স্পষ্ট এবং কঠিন একটি বার্তা। সেনাবাহিনীর অফিসার এবং সদস্যরা সেনাপ্রধানের এই বক্তব্যে উচ্ছ্বসিত হয়ে ওঠে এবং স্পষ্ট ভাষায় তাদের সমর্থন জানায় সেনাপ্রধানকে। এর আগে যমুনায় গিয়ে ও মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সকেও সেনাপ্রধান একই ভাষায় জবাব দিয়েছিলেন বলে জানা যায়। আমি দেখতে পাচ্ছি যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশকে রক্ষার যে শপথ সেনাবাহিনী গ্রহণ করে থাকে তারই প্রতিফলন তিনি ঘটালেন। সাবাস সেনাবাহিনী, ধন্যবাদ সেনাপ্রধান। আমার সঙ্গে আপনিও নিশ্চয়ই সুর মেলাবেন এবং এই ধন্যবাদ আপনিও জ্ঞাপন করবেন। আসুন আমরা সকলের সমস্বরে বলি, ধন্যবাদ সেনাপ্রধান, ধন্যবাদ সেনাবাহিনী, বাংলাদেশকে বিদেশি শক্তির গুটি হওয়া থেকে বাঁচানোর জন্য, বাংলাদেশকে নিরাপদ রাখার জন্য, সংবিধান রক্ষার জন্য, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং সর্বোপরি ডক্টর ইউনূস ও তার এই বাহিনীকে একটি চপেটাঘাত দেওয়ার জন্য। এর চেয়ে বড় আঘাত ডক্টর ইউনূস এবং তার এই বাহিনী এ পর্যন্ত পাননি। আপনাকে অশেষ ধন্যবাদ।